বাংলাদেশ সুতি এবং সিল্কের শাড়ি তৈরির জন্যে, জামা কাপড় তৈরির জন্যে বিখ্যাত। মুর্শিদাবাদে প্রথম যখন মুর্শিদ কুলি খাঁ মোগল গভর্নর হয়ে এসেছিলেন, তখন তিনি নিজের নাম অনুযায়ী মকসুদাবাদকে মুর্শিদাবাদ করে দেন। এবং তারপরে সেখানে যে সিল্ক ওয়ার্ম তৈরি হতো, গুটি পোকা, 1704 সালে মুর্শিদ কুলি খাঁ এসেছিলেন এবং তারপরেই উনি বাংলা, বিহার এবং উড়িষ্যা মিলিয়ে যে বাংলাদেশ তৈরি, যেখানে গভর্নরে বসেন উনি, তখন সেই বাংলাদেশে আমরা দেখতে পাই যে সিল্কের গুটি পোকা থেকে তৈরি সিল্ক, এবং সেই সিল্ক দিয়ে যে বুনে চলেছেন তাঁতিরা, তার খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। আর ক্রমশ বালুচরী শাড়ির নাম তো সকলেই জানেন। মুর্শিদাবাদের বালুচরে বসে তাঁতিরা যে বালুচরী শাড়ি বুনেছেন, বিশেষ করে নবাব এবং জগৎ সেটের ফ্যামিলির জন্যে, সেগুলি তো অত্যন্ত বিখ্যাত হয়ে উঠেছিল। সেই সমস্ত সিল্কের শাড়ি যখন লুমে বোনা, নিজেদের হাতে বোনা হতো, সেই জিনিসটার চল চলে গেল। আমরা শেষের দিকে যে তাঁতিদের নাম পাই তারা হলেন দুবরাজ, হেমচন্দ্র, এবং তারপরে আমরা আর কোনো বালুচরী শাড়ি বোনার মতন তাঁতি পাই না। এরপরে যখন কমলা দেবী চট্টোপাধ্যায় বিষ্ণুপুর এবং বেনারসে বালুচরী শাড়ি বোনবার জন্যে লুম তৈরি করান, তখন আমরা দেখতে পাই জ্যাকার্ড লুম আসছে। এটা 20th সেঞ্চুরিতে, বিংশ শতাব্দীতেই শুরু হয় এই রিভাইভাল, এবং কমলাদেবী চট্টোপাধ্যায়ের পর থেকে ক্রমশ বালুচরী শাড়ি বিখ্যাত হয়ে উঠতে থাকে। বিভিন্ন ধরনের নকশা দিয়ে তৈরি হতে থাকে বালুচরী, গরদ, সিল্কের শাড়ি, সমস্ত কিছু। আর তার সঙ্গে যখন আমরা আরও দেখতে পাচ্ছি সেই সিল্কের শাড়ি, মুর্শিদাবাদেও যে প্রিন্টেড সিল্ক তৈরি হতো, আমি যে শাড়িটা এখন পরে আছি সেই শাড়িটিও গরদের সিল্ক। আর এই যে গরদের সিল্ক এখনও আমরা সাধারণভাবেই বিয়ে বাড়িতে বা পুজো অনুষ্ঠানে এই ধরনের শাড়ি ব্যবহার করি। বিশেষ করে একটু বয়স্ক মহিলারা তো এই সমস্ত শাড়ি পরতে ভালোবাসেন, কারণ এত নরম শাড়ি গরমকালে পরেও কোনো কষ্ট হয় না। আর এই গরদ, কোরিয়াল, এই ধরনের শাড়ি যেমন বিখ্যাত হয়ে উঠতে থাকে, তখন এই সিল্কের শাড়ি, মুর্শিদাবাদের ছাপা শাড়ি, সিল্কের উপরে ছাপা, অত্যন্ত প্রচলিত হয়ে ওঠে। এবং মুর্শিদাবাদ সিল্কের পর আমরা আসতে পারি বাংলাদেশে ঢাকা এবং টাঙ্গাইলে। ঢাকায় মসলিন, জামদানি, এগুলো তো তৈরির জন্য বিখ্যাতই ছিল। ওখানকার তাঁতিরা অত্যন্ত সুন্দর নকশা করে যে সমস্ত শাড়ি তৈরি করে গেছেন, আজও সেগুলো বিভিন্ন মিউজিয়ামেও রক্ষিত আছে, কারোর বাড়িতেও আছে মা ঠাকুমার কাছে। আর তারপরেতে সেই ঢাকাই শাড়ি আবার বোনা হতে থাকে টাঙ্গাইলেও। টাঙ্গাইলও কিন্তু এখন বাংলাদেশেই চলে গেছে। তো টাঙ্গাইল শাড়ির চল এখন পশ্চিমবঙ্গেও এসেছে। বিভিন্ন জায়গায় আমরা ঢাকাই শাড়ি, টাঙ্গাইল শাড়ি বলে যে শাড়িগুলি ব্যবহার করি, সে সমস্ত শাড়ি আমরা সারা পশ্চিমবঙ্গের সব জায়গায় সমস্ত মহিলারাই ব্যবহার করে থাকেন। আর এরপরে এখন আপাতত ফুলিয়াতে তাঁত খুব বিখ্যাত হয়ে উঠেছে। ফুলিয়া, সাঁইথিয়া, এরা সবাই নানান ধরনের লুম ব্যবহার করে অত্যন্ত সুন্দর নকশা থেকে শাড়ি তৈরি করেন। এবং শুধু শাড়ি নয়, শাড়ির আঁচল বিখ্যাত হয়ে ওঠে। ধনেখালি হুগলি জেলায়, এই হুগলি জেলায় যে ধনেখালি শাড়ির চল হয়েছিল, বুঝতেই পারছেন ধানের ছড়া রয়েছে এই আঁচলে। যখন ধনেখালি শাড়ির সবসময় লক্ষ্য করবেন যে আঁচলে একটা ধানের ছড়া থাকে এটাকে, এবং এত নরম শাড়ি যে গরমকালে পরতে কোনো কষ্ট হয় না, অত্যন্ত নরম, অত্যন্ত যত্ন সহকারে এগুলোকে ওরা বুনেছেন এবং আজও বিখ্যাত। বিভিন্ন রঙের, বিভিন্ন নকশাতে পাওয়া যায়। এরপরে আসছি ধনেখালির পর টাঙ্গাইল বললাম, এরপরে কাঁথা স্টিচের কথায় আসি। আগে মহিলারা বাড়িতে বসে যে
যত্ন করে একটির পর একটি স্তরে স্তরে 3টে স্তর দিয়ে, কখনো কখনো 2টো স্তর দিয়েও শাড়ির ওপরে শাড়ি বা ধুতির ওপরে ধুতি রেখে রানিং স্টিচ দিয়ে জুড়ে নিতেন পুরো কাপড়টাকে। তার উপরে নিজেদের মনের ইচ্ছে মতন নকশা তৈরি করতেন, এবং সেই সমস্ত নকশা আজও ভুলবার নয়। তো সেই সমস্ত নকশাওয়ালা কাঁথাগুলো আপাতত ওইভাবেই রক্ষিত আছে বিভিন্ন লোকের বাড়িতে কিংবা মিউজিয়ামে। কিন্তু সেই কাঁথা স্টিচের চল শুরু হয় এখানে আজ থেকে প্রায় 40 বছর আগে থেকে, 35-40 বছর। এখানে বলতে আমরা মেনলি বলতে চাইছি বোলপুরের দিকে এবং বর্ধমানে। বোলপুরে যে কাঁথা স্টিচ, সিল্কের উপরে কাঁথা স্টিচের শাড়ির প্রচলন হলো, সেই সমস্ত জিনিস বিখ্যাত হয়ে উঠতে লাগলো, এবং এখন বাজারে দোকানে সব জায়গাতেই আপনারা এই কাঁথা স্টিচের প্রচলন দেখতে পাবেন। তাছাড়া বাটিক সিল্কও বোলপুরে খুবই বিখ্যাত। রবীন্দ্রনাথ যখন প্রথম জাভা গিয়েছিলেন সঙ্গে সুরেন কর এবং আরও 2-1 সঙ্গীকে নিয়ে, তাঁরা সেখানে দেখেন যে ওখানকার মেয়েরা সুন্দর করে বাটিক সিল্ক করে তার পোশাক তৈরি করে পরছেন। সেই বাটিক এনে উনি শান্তিনিকেতনে বিশ্বভারতীতে শেখান। তখনও বিশ্বভারতী হয়নি, তখনও শান্তিনিকেতনেই আশ্রমে যারা যারা ওর কাছে শিক্ষালাভ করেছেন, ওদের কাছে শিক্ষালাভ করেছেন, তারা কিভাবে বাটিক তৈরি করে, বাটিক সিল্ক তৈরি করে শিখে নিয়েছিলেন, এবং এখনও সেই বাটিক সিল্ক প্রচলিত আছে। কাজে এই ধরনের শাড়ির তো কোনো তুলনাই হয় না। So Shubho Shaptami everybody, how are you all doing? Just uploaded a video of my mother talking about textiles from Bengal. She's a textile historian. Her PhD was in Mughal carpets, and she has written and spoken extensively on textiles from the region in Bangla and English both. And she also was working as heading the textile section in the City Palace Museum in Jaipur for some years. So what she was telling was that textiles in Bengal have a long history. So we can trace it back somewhat to the 18th century, when Murshid Quli Khan, who was the governor of Bengal, Bihar and Orissa during the time of the Mughals, which is around 18th century, is when he came to a place called Maqsudabad and renamed it after him and called it Murshidabad, is when we have a concrete history of what we know as textiles from Bengal as of still prevalent today. So he is responsible to a large extent for the production of silk called sericulture, where silkworms were reared so that some of the best quality silk was made. Textiles were made from that silk and exported all over the world. They were very popular. Most of them are actually kept in museums across the country and all over the world. We can find something called Baluchar textiles, which basically the word Baluchar is a Bangla word, which means Balu is sand and Chor is the banks. On the banks of the river Bhagirathi, which is another name for Ganga, which flows through Murshidabad, these textiles, these saris were woven mainly for the families of Jagat Seth and the Nawabs of Bengal. These the body and especially the pallu of the saris actually have very important and interesting figures woven in them. Then Baluchari saris weaving stopped with we last trace back to 2 artists weavers whose names were known, Dubraj Taj and Hemchand. Kamala Devi Chattopadhyay in the beginning of the 20th century, 1900s, she revived Baluchari sari weaving in both Bengal, now in a place called Vishnupur, and Banaras. Vishnupur is also known for
Vishnupuri silk apart from the weaving of Baluchari silks. If you visit Vishnupur, you will still find the weavers there. Even today, Murshidabad is a renowned center for silk production and silk weaving. After the division of freedom of India, 1947, when Bengal was divided into East Bengal, and it was not known as Bangladesh then, and India. So the textile industry and the textile production centers also changed. So Baluchar actually went into East Bengal, if I am not mistaken. A very important textile from Bengal before the 1947 freedom of India was Tangail and Dhakai Jamdani. So now Tangail and Dhakai Jamdani, they both are woven. They have been revived in places like Phulia and Shantipur, and they make some of the softest cotton, pure cotton, handloom, and sometimes power loom saris in the country today. Some of you might already have some of these saris. I myself am wearing a Tangail sari. This is, of course, one of my mother's more than 30-year-old sari. If you can see the weave, you will come to know this is what is called Tangail. And the reverse of it is the weaving is so neat that you can't even understand it's hand woven. Trying to remember what all she said. She also said that there are two types of saris. The one that she's wearing is called a Goro, then there's another type called Kodial. They are coveted by Bengalis, worn during religious and special occasions. They're mostly off-white with a red or a maroon border. They usually don't come in other borders, and she said that it is something elderly women love a lot because it's very soft to the skin and very easy to wear. The other centers of sari production in Bengal even today is a place called Shantipur in Hooghly, where they make saris like this. This is a sari called a Dhone Khali. If you can see, this resembles grains of rice. So Dhone Khali, basically it comes from that. Again, some of the softest cotton saris. And Shantiniketan, which is associated and linked to this town Bolpur, has two other very unique textile traditions. One is Kantha. So Kanthas were basically layers of old saris which were stitched together and to be worn when you sleep at night, like a coverlet, or for small babies to lie on. Because they were old saris, this is completely recycled. They were woven, they were embroidered by the women of the house. It was not a business venture as we know of it today. The saris and the dhotis which were made the fabric very soft, because these were not old fabric, these were not new fabrics which were bought to make something new. They were old fabrics lying in the house which were combined together to make this. The other very unique to Shantiniketan is batik. So Rabindranath Tagore traveled to Java, and with him Surendranath Kar and few other artists from Kala Bhavan accompanied, and they were fascinated by the intricate batik work made by Javanese women, and they came back to Shantiniketan and started making batik not only on saris but also other textiles. It is still to be found if you visit Shantiniketan. There is Amar Kutir Cooperative Society and other small shops. Alumni from the Kala Bhavan, they themselves make and sell both Kantha and batik saris in silk and cotton both. Apart from saris, you get other textiles also. So I hope you enjoy your sari shopping, Bengali sari shopping
whenever the lockdown ends and you're able to travel. It's a different matter to come to Bengal and shop. And can you refrain from bargaining with the actual weavers if you go to these towns? Um, Please help handloom and handicraft artisans across the country. Namaskar. Thank you.